সারা জীবন ধরে আমরা তো আসলে একটা বায়োডাটা তৈরি করি, মানে সোশ্যাল মিডিয়ায় নিখুঁত একটা প্রোফাইল সাজাই। হ্যাঁ, সমাজে একটা ভালো পরিচিতি করার জন্য একেবারে হাড় ভাঙা খাটুনি আর কি। একদম তাই। পড়াশোনা, ক্যারিয়ার, স্টেটাস সবকিছু মিলিয়ে আমরা চাই চারপাশের পৃথিবীতে আমাদের একটা খুব শক্ত অবস্থান থাকুক। এটাই তো স্বাভাবিক প্রবৃত্তি। ঠিক, কিন্তু আম, কেমন হবে যদি বলি যে মানুষের চূড়ান্ত আর সবচেয়ে খাঁটি সুখটা তখনই আসে যখন সে তার এই সমস্ত অস্তিত্ব, নাম, পরিচয় সবকিছু পুরোপুরি ডিলিট করে দিতে পারে। এটা তো বেশ অস্বস্তিকর একটা চিন্তা। অস্বস্তিকর তো বটেই। আর আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এমন একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যা আমাদের এই চেনা ছকে বাঁধা জীবনের মূল ভিত্তিটাকেই একেবারে নাড়িয়ে দেয়। দারুণ ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের এই তাত্ত্বিক পর্যালোচনা। হ্যাঁ, আমাদের সামনে আজ আছে অনর্থক জীবন .ডকেক্স নামের খুবই গভীর একটা কবিতা। আমাদের আজকের উদ্দেশ্য হল এই ছোট্ট কিন্তু ভয়ঙ্কর রকম গভীর একটা লেখার ভেতরে লুকিয়ে থাকা অস্তিত্ববাদ নিয়ে একটু খোঁড়াখুড়ি করা। রাইট। মানে এই যে নিজেকে হারিয়ে ফেলার একটা অদ্ভুত আনন্দ আর তার ঠিক বিপরীতে থাকা বাস্তবতার যন্ত্রণার পেছনের মেকানিজমগুলো খুঁজে বের করা। আসলে বিষয়টা সত্যি খুব অস্বস্তিকর, কারণ মানুষ হিসেবে আমরা তো বায়োলজিক্যালি এবং সামাজিকভাবে টিকে থাকার জন্যই প্রোগ্রামড, তাই না? হ্যাঁ, টিকে থাকাটাই তো আমাদের ডিফল্ট সেটিং। একদম। আমাদের অস্তিত্ব টিকিয়ে রাখাটাই আমাদের মূল প্রবৃত্তি। কিন্তু এই কবিতাটি সেই বেসিক প্রোগ্রামিংয়ের বিরুদ্ধেই কথা বলছে। মানে এটি শুধু কিছু শব্দের বুনন নয়, এটি এমন এক মানসিক অবস্থার ব্যবচ্ছেদ যেখানে একজন মানুষ বুঝতে পারছে যে তার এই টিকে থাকার নিরন্তর চেষ্টাটাই আসলে একটা নিরর্থক বোঝা। চলুন তাহলে কবিতার একেবারে প্রথম দিককার কথাগুলো একটু তলিয়ে দেখি। মানে এখানে কিন্তু কবি কোনো আবেগের বশবর্তী হয়ে বা হঠাৎ করে মন খারাপ করে এই সিদ্ধান্তে আসেননি। না, একেবারেই না। তিনি খুব স্পষ্ট করে বলছেন যে তিনি অনেক ভেবেছেন, মানে চুলচেরা বিশ্লেষণ করেছেন এবং তন্ন করে খুঁজে তারপর অনুভব করেছেন। তার মানে একটা জোরালো বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে তিনি গেছেন। একদম ঠিক। আর এই সব কিছুর পর তার উপলব্ধিটা কি হলো? তিনি বলছেন, আমি তখন সবচেয়ে ভালো থেকেছি যা নিজেকে যখন সম্পূর্ণ ভুলতে পেরেছি। কি দারুণ একটা কথা। এই যে বুদ্ধি দিয়ে বিচার করে শেষ পর্যন্ত বুদ্ধিকে বাতিল করে দেওয়া, এটা তো একটা বিশাল প্যারাডক্স, তাই না? ঠিক, এখানেই কবিতার সবচেয়ে চমকপ্রদ দার্শনিক দিকটি লুকিয়ে আছে। একটু খেয়াল করলে বুঝবেন, চুলচেরা বিশ্লেষণ করা বা তন্ন করে খোঁজা, এগুলো তো মানুষের মস্তিষ্কের সবচেয়ে সক্রিয় কাজ। হ্যাঁ, ব্রেনের একদম কোর ফাংশন। রাইট। একজন মানুষ তার সর্বোচ্চ বুদ্ধিমত্তা, লজিক আর র্যাশনালিটি ব্যবহার করে জীবনের অর্থ খুঁজতে বেরিয়েছেন। কিন্তু এই চরম বুদ্ধিবৃত্তিক প্রক্রিয়ার শেষ স্টেশনে পৌঁছে তিনি আবিষ্কার করলেন যে বুদ্ধিবৃত্তি জিনিসটাই আসলে একটা ফাঁদ। মাই গড, তার মানে নিজের চিন্তা শক্তি দিয়েই চিন্তা শক্তিকে খণ্ডন করা। একদম। তিনি এমন একটা অবস্থার কথা বলছেন যেখানে লজিক, বিচার বিবেচনা বা অস্তিত্বের কোনো বোধই আর কাজ করে না। অর্থাৎ তিনি তার চিন্তাশক্তিকে ব্যবহার করেছেন চিন্তাশক্তি থেকে মুক্তি পাওয়ার জন্যই। কিন্তু মানে এই নিজেকে সম্পূর্ণ ভুলে যাওয়া ব্যাপারটা বাস্তবে ঠিক কেমন? যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের দিকে তাকাই, ব্যাপারটা হয়তো কিছুটা রিলেট করা যায়। কিভাবে? একটু উদাহরণ দিয়ে বোঝাবেন? ধরুন, আমরা যখন থিয়েটারে বসে কোনো দারুণ টানটান উত্তেজনার সিনেমা দেখি, অথবা যখন আমরা খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকি, আচ্ছা, হ্যাঁ। সেই সময়গুলোতে কিন্তু আমাদের ওই যে জাগতিক পরিচয়, ব্যাংক ব্যালেন্স, আমাদের নাম বা পেশা, এগুলোর অস্তিত্ব আমাদের মন থেকে পুরোপুরি মুছে যায়। সাইকোলজিতে যেটাকে ফ্লো স্টেট বলে আর কি। যখন মানুষ কোনো কাজে এতটাই ডুবে যায় যে তার ওই আমি বোধটা আর থাকে না। ঠিক তাই। সেই মুহূর্তগুলোতেই তো আমরা সবচেয়ে বেশি প্রশান্তি অনুভব করি। কবিতার এই আত্মবিস্মৃতির বিষয়টা কি সেই অনুভূতিরই একটা এক্সট্রিম রূপ? ওই উপমাটা এই অবস্থাটা বোঝার জন্য দারুণ একটা সিঁড়ি। সিনেমায় আমরা সাময়িকভাবে অন্যের গল্পে হারিয়ে গিয়ে নিজেকে ভুলি, আর গভীর ঘুমে তো আমাদের চেতনাই বন্ধ থাকে। হ্যাঁ, কিন্তু কবিতায় যে আত্মবিস্মৃতির কথা বলা হচ্ছে তার মাত্রা আরও অনেক বেশি গভীর। এটি কোনো সাময়িক পলায়ন বা ওই যে এসকেপিজম, সেটা নয়। তাহলে এটা ঠিক কি? এটি হলো এক ধরনের কনশিয়াস নাথিংনেস বা সচেতন শূন্যতা। মানে তিনি জেগে আছেন, তার চারপাশের পৃথিবী হয়তো চলছে, কিন্তু তিনি তার নিজের অস্তিত্বের ভার থেকে পুরোপুরি মুক্ত। একদম শতভাগ মুক্ত। দাঁড়ান, একটু থামুন।
এখানেই আমার একটা বড় খটকা লাগছে। এই যে নিজেকে পুরোপুরি ভুলে যাওয়া বা নিজের অস্তিত্বের প্রতি এক ধরনের উদাসীনতা, এটাকে কি আমরা স্রেফ ক্লিনিক্যাল ডিপ্রেশন বা চরম হতাশা বলতে পারি না? কেন মনে হচ্ছে এমনটা? কারণ যখন মানুষ জীবনের হাল ছেড়ে দেয়, তখনও তো সে নিজেকে চারপাশ থেকে একেবারে গুটিয়ে নেয়। একজন ডিপ্রেসড মানুষ আর এই কবিতায় বলা দার্শনিক শূন্যতায় পৌঁছানো মানুষের মধ্যে পার্থক্যটা ঠিক কোথায়? এটা কিন্তু অত্যন্ত জরুরি একটা প্রশ্ন। বাইরে থেকে দেখলে দুটোকে আপনার এক মনে হতে পারে, কিন্তু ভেতরের মেকানিজম সম্পূর্ণ আলাদা। আচ্ছা, কিভাবে? ডিপ্রেশন বা বিষণ্ণতায় একজন মানুষ তার অস্তিত্বের ভারে পিষ্ট হয়। সেখানে আমি বা ইগো খুব বেশি মাত্রায় উপস্থিত থাকে। মানে ওই যে আমার কষ্ট হচ্ছে, আমি ব্যর্থ, আমার জীবনে কিছু নেই, এই ধরনের ফিলিংসগুলো। ঠিক, ডিপ্রেশন হলো অস্তিত্বের যন্ত্রণায় ভোগা, কিন্তু কবিতায় যে অবস্থার কথা বলা হচ্ছে সেখানে যন্ত্রণার কোনো জায়গাই নেই। কারণ সেখানে আমি জিনিসটাই অনুপস্থিত। একদম নিখুঁত বলেছেন। কবি বলছেন তিনি সবচেয়ে ভালো থেকেছেন যখন নিজেকে ভুলতে পেরেছেন। এটি হতাশা নয়, এটি হলো এক ধরনের নির্বাণ বা চরম মুক্তি। ওহ, বুঝতে পেরেছি। এখানে কোনো নেতিবাচকতা নেই, বরং আছে অস্তিত্বের খোলস থেকে চিরতরে মুক্তি পাওয়ার এক অদ্ভুত দার্শনিক প্রশান্তি। মানে নিজের খোলস ছেড়ে বেরিয়ে আসা। আর এই প্রক্রিয়াটা কবিতায় ধাপে ধাপে খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। হ্যাঁ, ওই অংশটা খুবই পাওয়ারফুল। কবি বলছেন, যখন শরীর, মনের অস্তিত্ব লোপ পেয়েছে, যখন সামাজিক বিধিনিষেধের গণ্ডি মুছে গিয়েছে এবং যখন বুদ্ধিবৃত্তির বিচার স্থবির হয়েছে, ঠিক তখনই তিনি নিজেকে ভুলতে পেরেছেন। হুম। কিন্তু এরপরের একটা লাইন আমাকে আক্ষরিক অর্থে ধাক্কা দিয়েছে। কোন লাইনটা? কবি বলছেন, অহংকার পোড়া দড়ির আকার নিয়েছে। আমার কাছে এই রূপকটা ভীষণ ইন্টারেস্টিং লাগছে। মানে পোড়া দড়ি মানে কি? অহংকার কি পুরোপুরি ছাই হয়ে গেছে, নাকি তার আকার রয়ে গেছে কিন্তু তার বাঁধন ক্ষমতা আর নেই? এই পোড়াদড়ি বা বার্ন রোপ মেটাফারটা শুধু এই কবিতার নয়, পুরো প্রাচ্য দর্শনের অন্যতম শক্তিশালী একটা রূপক। আচ্ছা, একটু বুঝিয়ে বলবেন? ধরুন একটা দড়ি যখন আগুনে পুড়ে যায়, তখন সেটার দিকে তাকালে কিন্তু অবিকল দড়ির মতনই মনে হয়। হ্যাঁ, মানে তার প্রতিটি সুতোর ভাঁজ, পাক, গঠন সবকিছুই দেখা যায়। ঠিক, কিন্তু আপনি যদি সেই পোড়া দড়ি দিয়ে কাউকে বাঁধতে যান বা সেটা দিয়ে কোনো কিছু টানার চেষ্টা করেন, তা মুহূর্তের মধ্যে ছাই হয়ে বাতাসে মিলিয়ে যাবে। ও আচ্ছা, মানে তার ভেতরে আর কোনো শক্তি অবশিষ্ট নেই। একদম তাই, তার কোর স্ট্রেংথ বলে আর কিছু থাকে না। তার মানে বাস্তবের প্রয়োগটা হচ্ছে, আমি হয়তো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠছি, অফিসে যাচ্ছি, মানুষের সাথে হাসি মুখে কথা বলছি, সমাজের চোখে আমি একজন সাধারণ মানুষ। আপনার একটা নাম আছে, একটা সোশ্যাল স্ট্যাটাস আছে। হ্যাঁ, আমার বাইরের কাঠামোটা অবিকল আগের মতনই আছে, কিন্তু ভেতরে যে মানুষটা এই কাজগুলো করছে সে পুরোপুরি ফাঁপা। ঠিক তাই, আত্মবিস্মৃতি সেই স্তরে পৌঁছালে একজন মানুষের ইগোর বাহ্যিক কাঠামোটা হয়তো থাকে, কিন্তু তার ভেতরের চালিকা শক্তি সম্পূর্ণ অকেজো হয়ে পড়ে। মানে কোনো কিছুতেই আর তার কিছু যায় আসে না। একদম, এই অহংকার বা ইগো আর তাকে জাগতিক কোনো মোহ, কর্পোরেট রেসে জেতার লোভ বা সামাজিক পরিচয়ের অহংকারে বেঁধে রাখতে পারে না। কেউ যদি তাকে অপমানও করে, তার কিচ্ছু যায় আসে না। কারণ যে আমিটা অপমানিত হবে সেটাই তো পুড়ে ছাই হয়ে গেছে। রাইট। এই ধাপটিতে পৌঁছালেই মানুষ সেই অস্তিত্বের ভরং থেকে মুক্তি পায়। এই অস্তিত্বের ভরং বা শ্যারেড অফ এক্সিস্টেন্স শব্দবন্ধটা আধুনিক জীবনের সাথে কতটা প্রাসঙ্গিক ভাবুন তো। ভীষণ প্রাসঙ্গিক। আমরা তো সারাদিনই অভিনয় করে যাচ্ছি। একদম, আমরা প্রতিনিয়ত সমাজের সামনে নিজেকে প্রমাণ করার জন্য কত রকম ভরংই না করি। লিঙ্কডইনে নিজেকে সফল দেখানোর ভরং, ফ্যামিলি গ্যাদারিংয়ে নিজেকে সুখী দেখানোর ভরং, বন্ধুমহলে নিজেকে স্মার্ট প্রমাণ করার ভরং। হ্যাঁ, আমাদের পুরো এনার্জিটাই তো চলে যায় এই মুখোশগুলো টিকিয়ে রাখতে। আর এই অভিনয় না করতে পারার যে স্বাধীনতা, সব মুখোশ খসিয়ে ফেলার যে শূন্যতা, সেটাই কবিকে সেই স্বল্প সময়ের জন্য এক অদ্ভুত প্রশান্তি দিয়েছিল। কবি বলছেন, যে স্বল্প সময়টুকু ছিলাম না, আসলে তখনই বেশ ছিলাম। এবং এই নেই হয়ে থাকার অনুভূতিটাই হল পরম শান্তি, কারণ সেখানে কোনো প্রত্যাশা নেই, কোনো পারফরমেন্স অ্যাংজাইটি নেই, সমাজ কি বলবে সেই চাপ নেই। কারণ যতক্ষণ আপনি আছেন ততক্ষণ আপনার উপর দায়িত্ব আছে। আর আপনি যদি নাই থাকেন তবে আপনার কোনো দায়বদ্ধতাও নেই। কিন্তু এখানেই তো গল্পের সবচেয়ে বড় টুইস্ট। এই প্রশান্তি তো চিরস্থায়ী নয়, তাই না? না, দুর্ভাগ্যবশত নয়।
কবিতার পরের অংশে আমরা এক ভয়ঙ্কর দমবন্ধ করা বাস্তবে এসে আছড়ে পড়ছি। কবি বলছেন, বাস্তবতার নাগাপাশে দম বন্ধ হয়ে আসছে। এই ট্রানজিশনটা খুবই মারাত্মক। এই যে হঠাৎ করে আত্মবিস্মৃতির পরম আনন্দ থেকে বাস্তবতার যন্ত্রণায় ফিরে আসা, এই বৈপরীত্যটা খুবই তীব্র। যেন শূন্য মাধ্যাকর্ষণ থেকে হঠাৎ করে কংক্রিটের মেঝেতে আছড়ে পড়া। এই বৈপরীত্যটাই এই কবিতার মূল ট্র্যাজেডি। যে মানুষটি একবার সেই অস্তিত্বহীনতার পরম শান্তির স্বাদ পেয়ে গেছে, তার কাছে এই জাগতিক জীবন আর কখনোই স্বাভাবিক বা গ্রহণীয় মনে হতে পারে না। মানে তার কাছে সবকিছুই এখন বিষাক্ত মনে হচ্ছে। হ্যাঁ, তার কাছে সমাজ, সম্পর্ক, প্রতিদিনের রুটিন সবকিছুই এখন একটা নাগাপাশ বা সাপের বাঁধনের মতো মনে হচ্ছে। সাপ যেমন তার শিকারকে পেঁচিয়ে ধরে ধীরে ধীরে শ্বাসরোধ করে মারে, বাস্তবতাও ঠিক তেমনিভাবে এই আত্মবিস্মৃত মানুষটিকে প্রতিনিয়ত শ্বাসরোধ করছে। আর এই শ্বাসরোধ হওয়ার বিষয়টা কবি এতটাই তীব্রভাবে অনুভব করছেন যে তিনি একটা মারাত্মক কথা বলছেন। তিনি বলছেন, নিঃশ্বাসে প্রশ্বাসে চাবুক। উফ, খুব শক্তিশালী একটা লাইন। আমি যখন এই লাইনটা পড়ি, আমি রীতিমতো শিউরে উঠেছিলাম। সাধারণত আমরা আজকাল মাইন্ডফুলনেস নিয়ে কত কথা বলি। যোগব্যায়াম বা ধ্যানে বলা হয় নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিতে, কারণ শ্বাস-প্রশ্বাস নাকি আমাদের বর্তমানের সাথে যুক্ত করে, শান্তি দেয়। ঠিক, আমরা বেঁচে থাকাকে উদযাপন করি এই শ্বাসের মাধ্যমেই। অথচ এখানে প্রতিটি শ্বাসকে শরীরের ওপর পড়া এক একটি চাবুকের আঘাতের সাথে তুলনা করা হয়েছে। মানে প্রতিবার শ্বাস নেওয়া মানে যেন জোর করে তাকে এই অনর্থক জীবনে বাঁচিয়ে রাখা হচ্ছে। হ্যাঁ, আপনি মাইন্ডফুলনেসের যে প্রসঙ্গটা আনলেন সেটা এখানে দারুণ একটা কন্ট্রাস্ট তৈরি করে। মাইন্ডফুলনেস শেখায় বাস্তবে ফিরে আসতে, কিন্তু কবির কাছে এই বাস্তবটাই তো একটা কারাগার। একদম। আমাদের শরীরবৃত্তীয় যে কাজগুলো, যেমন শ্বাস নেওয়া, হৃৎপিণ্ড স্পন্দিত হওয়া, এগুলো তো আমাদের ইচ্ছাশক্তির উপর নির্ভরশীল নয়। মন হয়তো চাইছে সেই অস্তিত্বহীনতার শান্তিতে ফিরে যেতে, কিন্তু শরীর তার নিজস্ব সার্ভাইভাল মেকানিজমে জোর করে তাকে বাস্তবে ধরে রেখেছে। এই শ্বাস-প্রশ্বাস যেন এক নিষ্ঠুর মনিব, যে চাবুক মেরে মেরে শরীরটাকে দিয়ে বেঁচে থাকার কাজটা করিয়ে নিচ্ছে। দাস যেমন চাবুকের ঘায়ে কাজ করতে বাধ্য হয়, কবিও তেমনি প্রতিটি শ্বাসের সাথে বেঁচে থাকতে বাধ্য হচ্ছেন। এটি শারীরিক কোনো কষ্ট নয়, এটি চরমতম মনস্তাত্ত্বিক যন্ত্রণা। আর সবচেয়ে বড় ট্র্যাজেডি হল এই যন্ত্রণার কথা কাউকে বোঝানোও যায় না। কবি বলছেন, অথচ বোঝাতে গেলেই হোঁচট খেতে হচ্ছে। কেন হুচট খেতে হচ্ছে বলুন তো? কারণ আপনি যদি আপনার বন্ধুদের বা পরিবারকে গিয়ে বলেন যে আমি আমার অস্তিত্ব বিলীন করে চরম শান্তি পেয়েছি আর এখন শ্বাস নিতে আমার কষ্ট হচ্ছে, তারা তো সাথে সাথে আপনাকে মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করবে। হ্যাঁ, ঠিক এই কারণেই তাকে হুচট খেতে হচ্ছে। যদি আমরা একটু বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে দেখি, সমাজ কেন এই নেই হয়ে থাকাকে ভয় পায় জানেন? কেন? কারণ আমাদের পুরো মানব সভ্যতা, আমাদের সমাজ ব্যবস্থা এবং ক্যাপিটালিজম বা পুঁজিবাদ সবকিছু দাঁড়িয়ে আছে মানুষের থাকার ওপর। মানে মানুষকে প্রোডাক্টিভ হতে হবে। হ্যাঁ, তাকে কাজ করতে হবে, তাকে পরিচিতি করতে হবে এবং কনজিউম করতে হবে। সমাজ সবসময় শেখায় বেঁচে থাকাকে উদযাপন করতে, সফল হতে, অস্তিত্বকে আরও বেশি প্রকট করে তুলতে। আর এমন একটা সিস্টেমে দাঁড়িয়ে যখন কেউ বলে যে সে নেই হয়ে থাকার মাঝে আনন্দ পাচ্ছে, তখন সেটা সমাজের মূল কাঠামোর জন্যই একটা বড় হুমকি হয়ে দাঁড়ায়। স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ এটাকে বুঝতে পারে না বা বুঝতে চায় না। তার মানে সমাজ কাউকে হয় সফল হিসেবে দেখতে চায়, নয়তো হতাশ হিসেবে। এই দুয়ের মাঝখানে অস্তিত্বহীন প্রশান্তি বলে যে একটা দার্শনিক জায়গা থাকতে পারে, সেটা বোঝার মতো শব্দভাণ্ডারই আমাদের সমাজের নেই। একদম নিখুঁত বলেছেন। সাধারণ মানুষ এই অবস্থাকে হতাশা, বিষণ্ণতা বা পাগল হয়ে যাওয়া বলে ভুল করবে। কিন্তু কবির কাছে এটি কোনো অসুস্থতা নয়। না, এটি জীবনের সবচেয়ে গভীর উপলব্ধি। আর এই বোঝানোর অক্ষমতাটাই তার একাকিত্বকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। যখন চারপাশে সবাই জীবনের ইঁদুর দৌড়ে ব্যস্ত, তখন তিনি একা দাঁড়িয়ে দেখছেন এই দৌড়ের কোনো মানে নেই। আর এই সব কিছু মিলে, এই বাস্তবতার নাগপাশ, এই বেঁচে থাকার চাবুক আর এই কাউকে বোঝাতে না পারার তীব্র একাকিত্ব, সব কিছু মিলে কবিকে পলে পলে মানে প্রতি মুহূর্তে স্মরণ করিয়ে দিচ্ছে যে কি ভীষণ অনর্থক এই জীবন। আমরা সাধারণত অনর্থক শব্দটা ব্যবহার করি যখন আমরা কোনো কাজে ব্যর্থ হই বা আমাদের কোনো আশা পূরণ হয় না, কিন্তু এখানে অনর্থক শব্দটার ওজন অনেক বেশি বলে মনে হয় না? হ্যাঁ,
এখানে অনর্থক শব্দটা কোনো সাধারণ আক্ষেপ থেকে আসেনি। এটি একটি চূড়ান্ত অস্তিত্ববাদী বা এক্সিস্টেন্সিয়াল উপসংহার। মানে সবকিছুর শেষ কথা। যখন আপনি জীবনের সমস্ত সামাজিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক স্তরগুলোকে অতিক্রম করে সেই পরম শূন্যতার মুখোমুখি হন, তখন ফিরে এসে এই জাগতিক রুটিনগুলোকে আক্ষরিক অর্থেই অর্থহীন মনে হয়। এই যে প্রতিদিন সকালে অ্যালার্ম শুনে ওঠা, জ্যাম ঠেলে অফিসে যাওয়া, মাস শেষে বিল দেওয়া, আবার নতুন করে পরের মাসের জন্য দৌড়ানো, এর কোনো বৃহত্তর মহাজাগতিক অর্থ আর খুঁজে পাওয়া যায় না। কবির কাছে এই পুরো জীবনটাই একটা বিশাল অর্থহীন সার্কাস বলে মনে হয়। আজকের এই গভীর বিশ্লেষণ আমাদের সত্যিই একটা অদ্ভুত এবং কিছুটা অস্বস্তিকর জায়গায় এনে দাঁড় করিয়েছে। আমরা দেখলাম কিভাবে একজন মানুষের প্রবল বিশ্লেষণ ক্ষমতা আর চরম বুদ্ধিবৃত্তি তাকে শেষ পর্যন্ত আত্মবিস্মৃতির এক শান্তিময় শূন্যতার দিকে নিয়ে যায়, হ্যাঁ, যেখানে অহংকার পোড়া দড়ির মতো ক্ষমতাহীন হয়ে পড়ে আর অস্তিত্বের কোনো ভরং বা অভিনয় করার প্রয়োজন থাকে না। কিন্তু এই যাত্রার সবচেয়ে ভয়ের ব্যাপারটা হলো এর পরিণতি। কারণ একবার সেই স্বাদ পেয়ে গেলে ঠিক সেই শূন্যতার পরম স্বাদ পাওয়ার পর যখন আবার এই বাস্তবতায় ফিরে আসতে হয়, তখন শরীরবৃত্তীয় প্রতিটি শ্বাস-প্রশ্বাস যেন চাবুকের মতো আঘাত করে, আর চারপাশের পরিচিত স্বাভাবিক জীবনযাপনকে একটা চরম অর্থহীন প্রহসন বলে মনে হয়। এই কবিতাটি মূলত আমাদের এই চিরন্তন বিশ্বাসের সামনে একটা আয়না ধরে। আমরা সবসময় ভাবি নিজেকে চেনা, নিজের পরিচয় তৈরি করাটাই জীবনের সার্থকতা। কিন্তু এই কবিতা আমাদের দেখাচ্ছে যে মানুষের সর্বোচ্চ প্রশান্তি হয়তো তার অস্তিত্বের উদযাপনে নয়, বরং তার অস্তিত্বের সম্পূর্ণ বিলুপ্তিতেই লুকিয়ে আছে। আর ঠিক এই জায়গা থেকেই একটা অত্যন্ত অস্বস্তিকর কিন্তু গভীর দার্শনিক প্রশ্ন মাথায় আসে, যা আজকের এই তাত্ত্বিক পর্যালোচনার শেষে একটা বড় চিন্তার খোরাক হতে পারে। বলুন। আমরা তো জন্ম থেকেই শুনে আসছি, নিজেকে চেনো, নিজের একটা শক্ত পরিচয় বানাও, সমাজে নিজের একটা ছাপ রেখে যাও। কিন্তু যদি এটা সত্যি হয় যে মানুষের চূড়ান্ত প্রশান্তি আসে নিজের এই পরিচয়, অস্তিত্ব এবং বুদ্ধিবৃত্তিকে পুরোপুরি মুছে ফেলার মাধ্যমে, আচ্ছা, এটা একেবারেই ভুল একটা লক্ষ্যে পৌঁছানোর জন্য। আমরা ইট, পাথর, ক্যারিয়ার দিয়ে পরিচয়ের যে বিশাল ইমারত গড়ি, তা কি তবে সাফল্যের মাপকাঠি নয়, বরং নিজেদেরই তৈরি করা একটা ফাঁদ? এই অস্তিত্ব গড়ে তোলার নিরন্তর এবং অন্ধ লড়াইটাই কি তবে এই অনর্থক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি? ভাববার মতো একটা বিষয় বটে। আজকের মতো আমাদের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। ভাবনার এই দরজাটা খোলা থাকল। হয়তো কোনো এক শান্ত মুহূর্তে এই প্রশ্নগুলোর উত্তর একটু তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করা যেতেই পারে।